নমস্কার, আমি অর্ণব। আজ আপনাদের যে গল্পটা শোনাবো সেটা সেই স্বাধীনতা আন্দোলনের সময়ের। গল্পটা পড়ে যা আন্দাজ করলাম, এই গল্প কথা বলে বিংশ শতকের শুরুর দিকের। এই সময়টার কথা ভাবলে আমি অদ্ভুত একটা শিহরণ অনুভব করি, জানেন তো। একবার ভাবুন, স্বাধীনতা লাভের বাকি আর মাত্র কিছু বছর। ইংরেজ সরকার টের পেয়ে গেছে এভাবে আর পরের দেশের মাথায় চড়ে বসে থাকা যাবে না। যারা সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তারা বোমা মারছে, গুলি ছুঁড়ছে, আর যারা অহিংস আন্দোলনের সঙ্গে যুক্ত তারা পিকেটিং করছেন, চাঁদা তুলছেন, বিলিতি জিনিস পোড়াচ্ছেন, ব্যতিব্যস্ত তিতিবিরক্ত করে তুলছেন সরকারকে। জাতি ধর্ম সব ভুলে মানুষ এক হচ্ছে। হ্যাঁ, মানছি বিশ্বাসঘাতকতা আছে, অত্যাচারীর পদলেহন আছে, কিন্তু তাও এই সময়টায় আমার গরিব দেশ আস্তে আস্তে হারিয়ে দিতে শুরু করেছে ২৫০ বছরের ঔপনিবেশিক শাসনকে। অনুপ্রেরণা যোগাচ্ছে ভবিষ্যতের জন্য। অন্যায়ের মুখের সামনে আঙুল তুলতে পারলে যত শক্তিশালী হোক, একদিন সে পিছু হটতে বাধ্য হবেই। স্বাধীনতা লাভের মতো শুভক্ষণ তো আর হয় না, তাও ওই দিনটার থেকেও আমার কাছে, জানেন তো, অনেক বেশি গর্বের এই ভয়কে ভয় দেখানোর লড়াইটা। আসুন এই সময়ের একটা গল্প শোনাই আজ। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনী খালাস। বড়দিনের ছুটি হইয়াছে। নগেন্দ্রবাবু কলিকাতায় শ্বশুরালয়ে আসিয়াছেন। নগেন্দ্রবাবু পূর্ববঙ্গের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি সম্প্রতি ফরিদ সিংহ জেলার সদরে বদলি হইয়াছেন। পূর্বস্থান হইতে বদলি হইবার সময় স্বীয় স্ত্রীপুত্রকে কলিকাতায় রাখিয়া যান। বড়দিনের ছুটিতে তাহাদিগকে লইতে আসিয়াছেন। এবার কলিকাতায় মহাধুম। জাতীয় মহাসমিতির অধিবেশন। শিল্প প্রদর্শনী তো পূর্বাবধি খুলিয়াছে। নগেন্দ্রবাবু শ্বশুরালয় ভবানীপুরে। তাহার শ্বশুর মহাশয় পেনশনপ্রাপ্ত সাব জজ। তাহার ৩টি শ্যালক আছেন, একজন হাইকোর্টের উকিল, একজন গভর্নমেন্ট অফিসে কেরানিগিরি করেন, অপরটি তাদৃশ্য কিছু করেন না, সভা সমিতিতে বক্তৃতা করিয়া বেড়ান। নগেন্দ্রবাবুর বয়ঃক্রম ২৭ বৎসর। এই ৫ বৎসর ডেপুটি হইয়াছেন। ইনি এমএ পরীক্ষায় প্রথম হইয়াছিলেন। বিদ্যে বুদ্ধি যথেষ্টই আছে, সেজন্য ইহার শালী শালাজগণ ইহাকে নিঃসংকোচে খটিরাম বলিয়া ডাকেন। মূর্খ ডেপুটির নামই দীনবন্ধু খটিরাম রাখিয়াছিলেন। খোঁড়াকে খোঁড়া, কানাকে কানা বলিলেই তাহাদের রাগের বা দুঃখের কারণ হয়। পদচক্ষু বিশিষ্ট ব্যক্তি তাহা পরিহাস বলিয়াই গণ্য করে। নগেন্দ্রবাবু ঘটিরাম সম্ভাষিত হইলে রাগ করিতেন না। কংগ্রেস অধিবেশনের পূর্বদিন। ডেপুটিবাবু চাপান করিয়া বসিয়া আছেন। তাহার ছোট শ্যালক ও শ্যালিকাগণ তাহাকে ঘিরিয়া বসিয়া গল্প করিতেছে। গিরীন্দ্রবাবু বলিল, ফরিদ সিংহে এখন আর কোনো হাঙ্গামা আছে নাকি? হাঙ্গামা হচ্ছে এখন আর কিছুই সেরকম নেই। ইন্দুমতি বলিল, স্বদেশী কেমন চলছে? মন্দ চলছে না, তবে ফরিদ সিংহে যাবার আগে কাগজে যেরকমটা পড়তাম তেমন তো কই কিছু দেখিনি। সত্যেন্দ্র বলিল, তা তো হওয়ারই কথা, বরাবর তো আর সমান তেজ থাকে না। এই কলকাতাতেই প্রথমে যেরকম দেখেছিলাম। ডেপুটিবাবু বলিলেন, তোমাদের কলকাতার চেয়ে ফরিদ সিংহের স্বদেশী ঢের বেশি চলছে। প্রকাশ্যভাবে সেখানে একটি বিলিতি কাপড় কেনে কার সাধ্য? এক এক লাঠি কাঁধে ছেলেরা রাস্তায় পাহারা দিয়ে বেড়াচ্ছে। ছোট শ্যালক বলিল, আর জাতীয় বিদ্যালয়ের ছেলেরা? অধিকাংশই তাই, অন্য স্কুলের ছেলেরাও আছে যদিও। আচ্ছা, মাস্টারেরা কিছু বলে না? হাল ছেড়ে দিয়েছে। পুলিশে? পুলিশকে তারা থোড়াই কেয়ার করে। বইকালে বাজারে বেড়াতে গিয়ে দেখেছি তো, পুলিশ ঘুরছে আর ছেলেরা বলছে, এজি এজি সিপাহী দেখো হাম পিকেট করতা হ্যায়, আর পিকেটিং করছে। ইহা শুনিয়া সকলেই হাসিতে লাগিলেন। সত্যেন্দ্র বলিল, আচ্ছা নগেন্দ্রবাবু,
আপনি ফরিদসিংহপুরে গিয়ে এবারে খোকাকে জাতীয় বিদ্যালয়ে ভর্তি করে দেবেন? নগেন্দ্রবাবু হাসিয়া বলিলেন, আরে সর্বনাশ, চাকরি যাবে যে। চাকরি না গেলে আপনি দিতেন? নিশ্চয়ই, তার আর কোনো কথা আছে? গিরীন্দ্র বলিল, এমন চাকরি তাহলে করেন কেন? খাবো কি ভাই, খাবো কি? কেন, আপনার তো ল লেকচার কমপ্লিট রয়েছে। ওকালতিতে পাশ করে দিব্যি বড় দাদার সঙ্গে হাইকোর্টে বেরোতে আরম্ভ করুন। আর কি বুড়ো বয়সে এক্সামিন পাশ করা পোষায় ভাই? ইন্দুমতি বলিল, ফিরিঙ্গির চাকরি ছাড়বেন না তাই বলুন। আচ্ছা, আপনি বলুন তো, আপনি স্বদেশীর পক্ষে না বিপক্ষে? অবশ্যই সপক্ষে। এই দেখো না, 50 টাকার দেশি কাপড় চোপড় কিনে এনেছি নিয়ে যাব বলে। কেন, সেখানে দেশি কাপড় চোপড় পাওয়া যায় না নাকি? যায়, কিন্তু দাম অনেক বেশি। সত্যেন্দ্র হাসিয়া বলিল, বুঝতে পারছিস না ইন্দু, সেখানে কিনলে পাছে সাহেবরা জানতে পারে, এই ভয়ে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। নগেন্দ্রবাবু হাসিয়া বলিলেন, আরে তাতেই বা ক্ষতি কি? লুকিয়ে পুণ্যকর্ম করতে কি কোনো হানি আছে? তা নেই, তবে প্রকাশ্যে যেন পাপ করবেন না। এই সময় বাহিরে সমবেত কণ্ঠে সঙ্গীত ধ্বনি শোনা গেল। সকলে বলিল, ওই যে মাতৃপূজক সমিতি কংগ্রেসের জন্য ভিক্ষা করতে এসেছে। সকলে বাহিরে গিয়া দাঁড়াইলেন। দেখিলেন প্রায় 50 জন যুবক ও বালক, মাথায় পীতবর্ণ পাগড়ি, কেহ বা খোল বাজাইতেছে, কেহ বা মন্দিরা বাজাইতেছে, কাহারও হস্তে বন্দে মাতরম অঙ্কিত ধ্বজা, একজনের হস্তে একখানি বৃহৎ থালা, তাহাতে অনেক টাকা পয়সা রহিয়াছে। সকলে সমস্বরে বলিতেছে, কে কোথা আছিস জনমভূমির ভকত সন্তান? মার পূজা হবে, আয় নিয়ে আয়, কে কি করিবি দান? কার আছে সোনা, কার আছে রূপা, অঞ্চলি ভরিয়ান, এমন সুদিন কবে আর পাবি, দিয়ে নি ভরিয়ে প্রাণ। যার বেশি নাই দিক সে কিঞ্চিত, ছেড়ে লাজ অপমান, যার কিছুই নাই সেদিক কেবল ব্যথিত হৃদয় খান। বাটির সকলেই কেহ টাকা, কেহ আধুলি, কেহ সিকি থালার ওপর দিতে লাগিলেন। নগেন্দ্রবাবু একখানা 10 টাকার নোট থালায় রাখিয়া দিলেন। নোটখানি দেখিয়া খাতা পেন্সিলধারী একজন যুবক আসিয়া বলিল, মহাশয়ের নাম? নগেন্দ্রবাবু বলিলেন, নামের দরকার কি? 5 টাকার বেশি হলে নাম লিখে নেওয়ার হুকুম আছে। তবে লিখুন জনৈক বন্ধু। সত্যেন্দ্র বলিল, ওহে, লেখো জনৈক ডেপুটি, ইনি পূর্ববঙ্গের একজন ডেপুটি। গিরীন্দ্রবাবু বলিলেন, না না, জনৈক বন্ধুই লিখে নাও। যুবকগণ তাহাই লিখিয়া লইয়া গান গাহিতে গাহিতে প্রস্থান করিল। সন্ধ্যা হইয়াছে। ফরিদসিংহ বাজারের রাস্তায় কতিপয় বিদ্যালয়ের বালক পদচারণা করিয়া বেড়াইতেছেন। দেখিল একটি সওদাগরের দোকান হইতে এক ব্যক্তি একদিন বিস্কুট হাতে করিয়া বাহির হইল। দেখিবা মাত্র ছেলেরা তাহার সঙ্গ লইল। একজন বলিল, ওহে, কিরকম বিস্কুট কিনলে দেখি। লোকটি বিস্কুটের বাক্স দেখাইল। ছেলেরা বলিল, আরে ছি ছি, এ যে বিলিতি। কাহে বাবু, বিলাতি তো আচ্ছা হ্যায়। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। একজন ছেলে বলিল, বিলাতি চিজ হারাম হ্যায়। লোকটা বলিল, তোবা তোবা, ऐसा बात मत बोलिए बाबूजी। কত দাম নিলে? 1.5 রুপিয়া। হ্যাঁ, 1.5 টাকা? এর চেয়ে ভালো তাজা দেশি বিস্কুটের টিন 1 টাকায় পাওয়া যায়। লোকটা সাহেবের চাপরাশি। তাহার মনিব একজন চাকর, সম্প্রতি আসাম হইতে আসিয়া ডাক বাংলোয় অবস্থান করিতেছেন। সে ভাবিল, সাহেব তো আমাকে বিস্কুটের জন্য 1.5 টাকাই দিয়াছেন, 1 টাকায় যদি ইহার অপেক্ষা ভালো বিস্কুট পাওয়া যায় আর 8 ঘন্টা পয়সা লাভ, মন্দ কি? তাই জিজ্ঞাসা করিল, সচবাত বাবু? ছেলেরা একটু উৎসাহিত হইয়া বলিল, হ্যাঁ সত্যি বই কি, চলো তোমাকে আমরা দেশি বিস্কুটের টিন দেখিয়ে দিই। এসো, এই টিনটা ফিরিয়ে দেবে, এসো। 4-5 জন বালক সেই চাপরাশিকে লইয়া সওদাগরের দোকানে গেল, কিন্তু সওদাগর টিন ফিরাইয়া লইতে কিছুতেই রাজি হইল না।
সে বলিল, একই স্বদেশীর জ্বালায় বিলাতি টিন আর বিক্রয় হয় না, মাল পড়িয়া পচিতেছে। একটা যদি বিক্রয় করিয়াছি তো উহার কোনো ক্রমেই ফিরাইয়া লইব না। তখন বালকেরা দোকানের বাহিরে আসিয়া নিজেদের মধ্যে পরামর্শ করিয়া স্থির করিল তাহারা নিজ ব্যয়ে একদিন বিস্কুট কিনিয়া দিবে। চাপরাশিকে বলিল, দেখো, তোমার ও টিন আমাদের দাও, আমরাই বরং তোমাকে একদিন দেশি বিস্কুট কিনে দিতেছি। চাপরাশিকে স্বদেশী দোকানে লইয়া গিয়া বালকেরা তাহাকে এক টিন দেশি বিস্কুট কিনিয়া দিল। চাপরাশি বলিল, लेकिन बाबू इसका तो दाम 1 रुपया, हमारा बाकी 8 आना पैसा। ছাত্রেরা দোকানে বলিল, এই 8 আনা পয়সা দিন তো, 1.5 টাকাই আমাদের নামে লিখে রাখুন, কাল দিয়ে যাব। 8 আনা লইয়া বালকেরা চাপরাশিকে দিল। চাপরাশি পয়সাগুলি পকেটে রাখিয়া বলিল, বাবু বলতা আচ্ছা বিস্কুট তো? আরে বহুত আচ্ছা, বহুত আচ্ছা, খাকে দেখো না, और कभी बिलाती बिस्कुट मत खाओ, हराम है। তোবা 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 বলিয়া চাপরাশি ডাক বাংলো অভিমুখে রওনা হইল। ছেলেরা বলিল, ভাই এই টিনটাকে বন্দে মাতরম করা যাক, এসো বলিয়া টিন খুলিয়া বিস্কুটগুলা রাজপথে ছড়াইয়া দিল। তখন সকলে বন্দে মাতরম এবং বিদেশি বাণিজ্যকর পদাঘাত গান করিতে করিতে বিস্কুটের ওপর নৃত্য করিতে লাগিল। 2-1 মিনিটেই সমস্ত বিস্কুট চূর্ণ হইয়া রাজপথের সেই অংশ শুভ্র করিয়া ফেলিল। একজন খালি টিনটাকে পদাঘাতে তালতোবড়া করিয়া এক লাথিতে রাস্তার পার্শ্বস্থিত ট্রেনে ফেলিয়া দিল। তখন সকলে আপন আপন গৃহে প্রস্থান করিল। চাপরাশি অল্প দূর হইতে এ সমস্ত ব্যাপারই দেখিল। আসাম হইতে সে নূতন আসিয়াছিল, কিছুই বুঝিতে পারিল না। পথচারী একজনকে জিজ্ঞাসা করিল, বাবু লোক পাগল হুয়া হ্যায় ক্যা? সে বলিল, বন্দে মাতারাম হইয়া অবধি লড়কে লোক কাহাকেও বিলাতি জিনিস কিনিতে দেয় না। क्या बोलता है, बंदूक मारम? अरे नहीं नहीं, बंदे मातरम। वो क्या है? कहा जाने भाई, एक तो गाली होगा, साहेब लोगों को देखने से ही आजकल लड़के लोग वही बात बोलता है। नगद 8 পয়সা লাভ করিয়া চাপরাশি প্রফুল্ল মনে ডাক বাংলোয় প্রত্যাবর্তন করিল। দেখিল সাহেব বারান্দায় পায়চারি করিয়া বেড়াইতেছেন। চাপরাশিকে দেখিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইয়া সাহেব জিজ্ঞাসা করিলেন, কেউ এত দেরি কিয়া? বলিয়া বিস্কুটে টিন হাতে করিয়া নিরীক্ষণ করিতে লাগিলেন। হিন্দু বিস্কুট দেখিয়াই তৎক্ষণাৎ সেই টিন চাপরাশির মস্তক লক্ষ্য করিয়া সজোরে ছুঁড়িয়া মারিলেন। চাপরাশি বারান্দার প্রান্তে দাঁড়াইয়াছিল, আর খাইয়া নিম্নে পড়িয়া গেল। টিনের আঘাতে কপাল ফাটিয়া রক্তপাত হইল। সাহেব চাপরাশির পতনে দৃকপাত না করিয়া বলিলেন, ড্যাম ইউ সুয়ার কা বাচ্চা, ইয়ে দেশি বিস্কুট কাহে কা লায়া? চাপরাশি ভয় কাঁপিতে কাঁপিতে উঠিয়া বারান্দায় আসছিল। বলিল, हुजूर हम बिलाती बिस्कुट पहले लिए थे, लेकिन क्या हुआ? लेकिन स्कूल का लड़के लोग। চাপরাশি 8 আনা পয়সার মায়া পরিত্যাগ করিয়া বলিতে চাইতেছিল যে বালকগণের প্ররোচনায় দেশীয় বিস্কুটই ভালো শুনিয়া তাহাই লইয়াছে, কিন্তু সাহেব অগ্নিশর্মা হইয়া বাধা দিয়া বলিলেন, স্কুল কে লড়কে লোক, বন্দে মাতারাম চিন লিয়া। এতক্ষণে চাপরাশি পুঙ্গব অকুল সমুদ্রের কুল পাইল। বলিল, হুজুর চিন লিয়া। काय को दिया? हुजूर वो लोग 20-25 आदमी, हम अकेला क्या करे? সাহেব বুঝিলেন সংবাদপত্রে যাহা পাঠ করিয়া থাকেন হুবহু তাহাই ঘটিয়াছে। বলিলেন, यू डैम कावर्ड, पुलिस को काहे नहीं बुलाया? চাপরাশি বলিল, हुजूर हम पुलिस बोल के बहुत चिल्लाया हुजूर, लेकिन कोई कांस्टेबल नहीं आया। लड़के लोग बिस्कुट तोड़ के रास्ता में छिटाए दिया और बंदूक मारो न काका बोल के बिस्कुट पैर से चूर चूर कर दिया। हम क्या करे हुजूर?
हुजूर का चाय ठंडा हो जाता था। हाँ हाँ, हमारे पास अपना 1 रुपया था तो वही तो देसी बक्सा ले आया। 1 रुपए में तो बिलाती टीन देता नहीं गरीब पर। साहेब बोलिलो, अच्छा हम मैजिस्ट्रेट साहब का पास आ भी जाता, लड़के लोग को हम जेल में भेजेगा বলিয়া টুপি লইয়া ক্রোধে কাঁপিতে কাঁপিতে চাকর সাহেব ক্লাব অভিমুখে যাত্রা করিলেন। ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব, পুলিশ সাহেব প্রভৃতি সেখানে উপস্থিত ছিলেন। কয়েকজন মেম সাহেবও ছিলেন। জজ ও ম্যাজিস্ট্রেট সাহেব বিলিয়ার্ড খেলিতেছিলেন। জয়েন্ট সাহেব, পুলিশ সাহেব ও তাহাদের মেম দ্বয় তাস খেলিতেছিলেন। সাহেবরা হুইস্কির পেগ এবং মেম সাহেবরা ভারমুখ পান করিতেছিলেন। চাকর সাহেব নিজ কার্ড ম্যাজিস্ট্রেট সাহেবকে পাঠাইয়া দেওয়া মাত্র তাহার আহ্বান হইল। তিনি প্রবেশ করিয়া বলিলেন, ভেরি সরি টু ইন্ট্রুড। তাহার পর সকল কথা খুলিয়া বলিলেন। ম্যাজিস্ট্রেট সাহেব শুনিয়া আগুনের মতো জ্বলিয়া উঠিলেন। পুলিশ সাহেবকে বলিলেন, আই সে দিস ইজ সিরিয়াস। পুলিশ সাহেব বলিলেন, আমি এখনই যাইতেছি বলিয়া তাসের হাত ডাক্তার সাহেবকে দিয়া বাহির হইয়া গেলেন। আরদালিকে বলিলেন, কোতোয়ালি দারোগা কো আভি ডাক বাংলো মে আনে কো কাহো। সাহেবদ্বয় তখন ডাক বাংলো আসিয়া উপস্থিত হইলেন। চাকর বলিলেন, দিস ইজ রিয়েলি ভেরি গুড অফ ইউ টু টেক সো মাচ ট্রাবল। পুলিশ সাহেব বলিলেন, দিন দিন বন্দে মাতরম নিউসেন্স অসহনীয় হইয়া দাঁড়াইতেছে। ইহা নিশ্চয়ই ওই জাতীয় বিদ্যালয়ের ছেলেদের কাজ। চাকর সাহেব বলিলেন, while we wait for your daroga, may I offer you a peg? Thanks, I don't mind. বোতল, গেলাস ও সোডা ওয়াটার বাহির হইল। হাভানা চুরুট বাহির হইল। দুইজনে দেশের বর্তমান অবস্থা, বাঙালির বেয়াদবি, গভর্নমেন্টের শিথিলতা, বিলাতে শীত বাবুগণের স্বদেশদ্রোহিতা সম্পর্কে আলাপ করিতে লাগিলেন। ক্রমে দারোগা কাশিমুল্লা আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। পুলিশ সাহেব জিজ্ঞাসা করিলেন, দারোগা, আজ বাজার মে দঙ্গা হুয়া জানতা? हाँ हुजूर, अभी खबर मिला। का एक्शन लिया? हुजूर, फरियादी का तलाश में जमादार मुतयन किया। फरियादी यहाँ है, इत्तला लिख ले। जो हुकुम हुजूर বলিয়া দারোগা চাপরাশিকে লইয়া বারান্দায় গেল। আলোকাদি সংগ্রহ করিয়া এজেহার লিখিতে লাগিল। বলাই বাহুল্য, মনিবকে যেমন বলিয়াছিল চাপরাশি দারোগাকেও সেই রূপই বলিল। লিখিতে লিখিতে দারোগা জিজ্ঞাসা করিল, কোথাও জখম আছে? সাহেবের প্রহারে তাহার কপালে যে জখম জমা হইয়াছিল চাপরাশি তাহাই দেখাইয়া দিল। চাকর সাহেব ইহা দেখিয়া মনে মনে হাসিয়া ভাবিলেন, ছ্যাম, নেটিভ খান এইরকমই মিথ্যাবাদী বটে। দারোগা লিখিয়া লইল। বাদী কপালে জখম ও কাপড়ে রক্তের দাগ দেখাইল। ইত্তেলা গ্রহণ হইলে পুলিশ সাহেব হুকুম দিলেন, আজ রাত্রেই যেমন করে পারো আসামি গ্রেফতার করিতে হইবে। রাত্রে জামিন চাহিলে জামিন দিবে না। হুকুম দিয়া চাকরকে শুভরাত্রি ইচ্ছা করিয়া পুলিশ সাহেব প্রস্থান করিলেন। দারোগা চাকর সাহেবকে বলিলেন, হুজুর, আপনার এই চাপরাশিকে আসামি শনাক্ত করিবার জন্য একটু ছুটি দিতে হইবে। অল রাইট, চাপরাশি যাও, দারোগা সাথ আসামি দেখলাও। চাপরাশি বলিলেন, হুজুর, অনেক ছেলে, তাতে রাত্রি হইয়াছিল, চিনিতে পারিব কি? সাহেব রাগিয়া বলিলেন, শুয়ার, अगर नहीं पहचान सको हम तुमको डिसमिस करेगा। बहुत খুব হুজুর বলিয়া চাপরাশি প্রস্থান করিল। দারোগা তাহার সহিত আর কোনো অনুসন্ধান মাত্র না করিয়া একেবারে জাতীয় বিদ্যালয়ে ছাত্রাবাসে গিয়া উপস্থিত হইল। শিক্ষকেরা তখন কেহ ছিলেন না, ছাত্রেরা অনেকেই অনুপস্থিত ছিল। একটি ঘরে 4-5টি ছেলে প্রদীপ চালাইয়া পাঠ মুখস্থ করিতেছিল। তাদের মধ্যেই 3 জনকে চাপরাশি অম্লান বদনে শনাক্ত করিয়া দিল। দারোগা তাহাদিগকে গ্রেপ্তার করিল। বলাই বাহুল্য, এই বালকগণের মধ্যে কেহই কিছু জানিত না। বালকত্রয় বলিল,
দারোগা সাহেব, আমাদের কেন গ্রেপ্তার করিতেছ? আমরা কি করিয়াছি? দারোগা বলিল, কে করিয়াছ তাহা আদালতেই মালুম হইবে বলিয়া দারোগা 3 জন কনস্টেবলের জিম্মায় তাহাদিগকে থানায় পাঠাইয়া দিল। তারপর দারোগা চাপরাশিকে হাসপাতালে লইয়া গিয়া সরকারি ডাক্তারের দ্বারায় তাহার জখম পরীক্ষা করাইয়া সার্টিফিকেট দেখাইয়া লইল। শেষে বলিল, চলো থানায় চলো। আগে কেন? আসামি চিনিবার জন্য। আসামি তো চিনিয়া দিলাম। আরে না না, ছেলেদের ভালো করিয়া চিনিয়া রাখিবে এসো। কাল কোনো ডেপুটি বাবু আসিবে, অন্যান্য ছেলেদের সঙ্গে তাহাদের মিশাইয়া দাঁড় করাইয়া দিবে। তখন তোমাকে আসামি চিনিয়া বাহির করিতে হইবে, না পারিলে মোকদ্দমা ফাঁস হইয়া চালান হইবে না। থানায় এসো, ভালো করে 3 জনকে চিনিয়া রাখো। আগে দেরি হইলে সাহেব গোঁসা হইবে যে। যাও তাহলে সাহেবের কাছে ছুটি লইয়া আইসো। চাপরাশি গিয়া সাহেবের কাছে সকল কথা বলিয়া ছুটি চাহিল। সাহেব ছুটি দিলেন এবং মনে মনে বলিলেন, জ্যাম নেটিভ পুলিশ, এরকম ডিসঅনেস্টি বটে। দারোগা তখন বাজার ও অন্যত্র হইতে আরও 3-4 জন লোক এবং সেই সওদাগরকে সাক্ষী রূপে ডাকিয়া আনিল। পুলিশের শাসনে তাহারা যাহা দেখিয়াছে তাহা এবং যাহা দেখে নাই তাহার সাক্ষী দিতেও স্বীকৃত হইল। অনেক রাত্রি পর্যন্ত থানায় বসিয়া বালকত্রয়কে চিনিয়াও লইল। এই মোকদ্দমার বিচারভার পড়িল ডেপুটি নগেন্দ্রবাবুর ওপর। সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। ডেপুটিবাবু কাছারি হইতে ফিরিয়া জলযোগাতি অন্তে অন্তঃপুরের বারান্দায় বসিয়া আরাম করিতেছেন। নগেন্দ্রবাবুর গৃহিণী 65 বর্ষীয়া যুবতী, তাহার নাম চারুশীলা। চারুশীলা আসিয়া পতির পার্শ্বে উপবেশন করিলেন। বলিলেন, আজ মনটা এরকম ভার ভার দেখছি কেন? নগেন্দ্রবাবু বলিলেন, না না, তেমন কিছু না। গৃহিণী কিন্তু শুনিলেন না, পিড়াপিড়ি করিতে লাগিলেন। শেষে ডেপুটিবাবু বলিলেন, আরে আর বলো না, ছেলেদের মামলাটা এত লোক থাকতে আমার ঘাড়েই চাপিয়েছে। চারুশীলা বলিলেন, তোমার কাছে হবে সে তো ভালোই হলো, আমার বরং ভাবনা ছিল। কি ভাবনা? সে কার কাছে মোকদ্দমাটা পড়ে, হয়তো সাহেবদের খুশি করার জন্য অবিচার করে 3টে ছেলেকে জেলেই পাঠাবে। তোমার কাছে হলে আমি নিশ্চিন্ত হলাম। তাহার স্বাধীন চিত্ততার স্ত্রীর এই সরল বিশ্বাসে ডেপুটিবাবু মনে মনে একটু হাসিলেন। বলিলেন, যদি প্রমাণ হয় তাহলে তো ছেলেদের সাজা দিতেই হবে। আমি তো আর অবিচার করে তাদের খালাস দিতে পারব না। চারুশীলা বলিলেন, ছি, অবিচার করবে কেন? যদি বাস্তবিক প্রমাণ হয় ওরা আপনার ছেলে হলেও আমি খালাস দিতে বলতাম না। কিন্তু আমি যেরকম শুনলাম ছেলেদের তো কোনো দোষ নেই। কোথায় শুনলে? এই তো সেদিনকে মুন্সেফ বাবুর বাড়িতে বউ ভাতের নিমন্ত্রণে গিয়েছিলাম। সেখানে অনেকে বললেন যে ছেলেরা চাপরাশিকে রাজি করে তার কাছ থেকে বিলিতি বিস্কুটের টিন কিনে নিয়েছে, তারপর ভেঙেছে। কেড়েও নেয়নি, খায়ও নি। তাছাড়া যে 3 জন ছেলেকে পুলিশে ধরেছে তারা মোটেও সেখানে ছিল না, কিছুই জানে না তারা। ডেপুটিবাবু একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, এসব প্রমাণ হয় তবে না? খুব প্রমাণ হবে। কত লোকে দেখেছে, কত লোকে জানে। প্রমাণ হলে তো ভালোই। আর যদি প্রমাণ না হয় কিছু জরিমানা করে ছেড়ে দিও। আহা, ছেলে মানুষ, না বুঝে যদি একটু অন্যায় কাজ করেও থাকে তাদের কি জেলে দেবে, যেমন অন্য কয়েক জায়গায় হয়েছে? কিন্তু ডেপুটিবাবুর মনের বিষণ্ণতা দূর হইল না। এই সময় আরদালি আসিয়া একখানি পত্র দিল। ম্যাজিস্ট্রেট সাহেব লিখিয়াছেন, কল্লব রাতে 8টার সময় ডেপুটিবাবু যেন সাহেবের সহিত সাক্ষাৎ করেন। পরদিন যথাসময়ে পোশাক পরিয়া নগেন্দ্রবাবু সাহেব ভবনে উপস্থিত হইলেন। আরও কয়েকখানি ব্যক্তি দর্শনার্থী হইয়া বাহির বারান্দায় একখানি বেঞ্চির ওপর বসিয়া অপেক্ষা করিতেছেন। নগেন্দ্রবাবু কার্ড পাঠাইয়া দিলেন। 1 মিনিট পরে চাপরাশি আসিয়া তাহাকে অফিস কক্ষে লইয়া গিয়া বসাইল। বলিল,
সাহেব ছোট হাজরি খাইতেছেন, এখনই আসিবেন। সাহেব আসিয়া করমর্দন করিয়া নগেন্দ্রবাবুকে বলিলেন, এখন টাউনের অবস্থা কিরূপ? এখন তো স্বাভাবিক অবস্থায় দেখা যায়। স্বদেশওয়ালীদের মধ্যে বিশেষ কোনো উত্তেজনা নাই। কই, তেমন তো কিছু দেখি না। দিস স্বদেশী ইজ ড্যামড রট। নগেন্দ্রবাবু, আপনি স্বদেশী সম্বন্ধে কি মনে করেন? যথার্থ স্বদেশী অর্থাৎ দেশের শিল্পোন্নতির যথার্থ চেষ্টা সে খুবই ভালো, তার প্রতি আমাদের সহানুভূতি আছে, কিন্তু এই হল্লা, কাপড় পোড়ানো এসব কি? নগেন্দ্রবাবু অপরাধীর মতো বলিলেন, ওগুলো তো ভালো জিনিস না। বাই দ্য ওয়ে, সেই বিস্কিটের মোকদ্দমাটা আপনার ফাইলে আছে নাকি? আগে হ্যাঁ, আছে। ও ছেলেদের কি স্পর্ধা! গরিব চাপরাসিকে মারিয়া কপাল ফাটাইয়া দিয়াছে, বিস্কিটগুলা রাস্তায় ছড়াইয়া তাহার উপর পৈশাচিক নৃত্য করিয়াছে। এসব ছেলে এখন হইতে যদি কঠিন শিক্ষা না পায়, তবে বড় হইলে ইহারা চোর ডাকাত হইয়া উঠিবে। ইহাদের বিশেষ শিক্ষা দেওয়া আবশ্যক। নগেন্দ্রবাবু মেঝের কার্পেটের উপর দৃষ্টিবদ্ধ করিয়া নীরব রহিলেন। সাহেব বলিলেন, নগেন্দ্রবাবু, ফরিদ সিং কিরূপ স্থান মনে করিতেছেন? আমি তো দেখিতেছি এখানে সমস্তই বড় দুর্মূল্য। কথোপকথনের বিষয় পরিবর্তনে নগেন্দ্রবাবু খুশি হইয়া বলিলেন, হ্যাঁ মহাশয়, সব জিনিসই এখানে বড় দুর্মূল্য, 2-4 আনা করিয়া শের। আমি যখন ভাগলপুরে জয়েন্ট ম্যাজিস্ট্রেট ছিলাম, সেখানে টাকায় 6টা করিয়া বড় বড় মুরগি পাওয়া যেত, আর এখানে 1 টাকায় 2.5-3টার বেশি পাওয়াই যায় না। সেখানে 10 টাকায় বাবুর্চি বেয়ারা সব পেতাম, এখানে 15 টাকা দিতে হয়। হ্যাঁ সাহেব, চাকর বাকর এখানে বড়ই মহার্ঘ। আমাদের অল্প বেতন, কিছুতেই সংকুলান করতে পারি না। আপনি এখন কোন গ্রেডে আছেন? 250। কতদিন? প্রায় 3 বৎসর ধরুন। 3 বৎসর? শেম শেম শেম, দিস ইজ আ ডাউনরাইট শেম। আমি আপনার সার্ভিস বুক দেখিয়া 300 টাকার গ্রেডে উন্নতির জন্য শীঘ্রই কমিশনার সাহেবকে লিখিব। নগেন্দ্রবাবু অত্যন্ত কৃতজ্ঞ হইয়া সাহেবকে ধন্যবাদ দিলেন। ক্রমে সাহেব উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, ওয়েল নগেন্দ্রবাবু, আই ওন্ট ডিটেইন ইউ লঙ্গার, বলিয়া স্বীয় হস্ত প্রসারিত করিয়া দিলেন। যাইবার সময় বলিলেন, স্বদেশের সম্বন্ধে বিশেষ কোনো সংবাদ পাইলে আমাকে আসিয়া জানাইবেন। দিস স্বদেশী মাস্ট বি স্টাম্পড আউট অ্যাট এনি কস্ট। বেতন বৃদ্ধির সম্ভাবনায় উৎফুল্ল হইয়া নগেন্দ্রবাবু বলিলেন, হ্যাঁ হুজুর, আমি যথাসাধ্য করিব। বাহিরে যাহারা পূর্বাবধি দর্শনার্থী হইয়া বসিয়াছিল, তাহাদের প্রতি গর্বিত দৃষ্টিপাত করিয়া নগেন্দ্রবাবু গাড়িতে উঠিলেন। ধার্য দিনে বালকত্রয়ের বিচার আরম্ভ হইল। যেদিন তাহারা গ্রেপ্তার হয়, তাহার পরদিন কয়েকটি প্রধান উকিলবাবু জামিন হইয়া তাহাদিগকে ছাড়াইয়া লইয়াছিলেন। তাহারাই নিজ অর্থব্যয়ে নিজ বহুমূল্য সময় নষ্ট করিয়া মোকদ্দমার তদবির ও পরিচালনা করিতেছিলেন। চাপরাশি পূর্ব উক্তি বজায় রাখিল। জেরায় তাহাকে আসামির উকিল জিজ্ঞাসা করিলেন, সাহেব তাহাকে বিস্কুটের টিন ছুড়িয়া মারিয়া কপালে রক্তপাত করাইয়াছে কিনা। সে অস্বীকার করিল, বলিল, কিলচর দ্বারায় ছেলেরাই ও যখন উৎপন্ন করিয়াছে। চাকর সাহেবও ড্যাম নেটিভদের পদানুসরণ করিয়া বিস্কুটের টিন ছুড়িয়া মারা সাফ অস্বীকার করিলেন। বাজারের কয়েকজন লোক পথে বিস্কুটের ভাঙা সম্বন্ধে সাক্ষ্য দিল, কিন্তু আসামিকে শনাক্ত করিতে পারিল না। ভাঙা বিস্কুটের টিনটা এবং ধূলি মিশ্রিত বিস্কুটের গুঁড়া কাগজে করিয়া পুলিশ কর্তৃক এক্সিবিট হইল। সদাগর আসামিত্রয়কে শনাক্ত করিয়া বলিলেন, ইহারা এবং অপর কয়েকজন চাপরাশির সহিত বিস্কুটের টিন ফিরাইয়া দিতে আসিয়াছিল। বাবুরা বাহির হইয়া গেলে কিঞ্চিত পরে দূর হইতে মুহুর্মুহু বন্দে মাতরম ধ্বনি শুনিয়াছিল। জেরায় বলিল, স্কুলের ছেলেরা তাহার দোকানের নিকট পিকেট করিয়া তাহার অনেক ক্ষতি করিয়াছে বটে, কিন্তু তৎসন্ন ছেলেদের ওপর তাহার কোনো রাগ বা শত্রুতা নাই। হাসপাতালের ডাক্তার বলিলেন,
কপালের জখম কোনো শানিত কঠিন বস্তুর দ্বারা হইয়াছে। যে রায় বলিলেন, চরকিল দ্বারা ওরূপ জখম হওয়া প্রায় অসম্ভব। বাদীর সাক্ষী শেষ হইলে সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য হইল। স্বদেশী দোকানের কর্মচারী আসিয়া প্রকৃত ঘটনা বলিল, আরও বলিল যে ছাত্রগণ দোকানে আসিয়াছিল তাহাদের মধ্যে ডকে কেহ নাই। একজন ডাক্তার বলিলেন, তিনি পথ দিয়া যাইতেছিলেন, চাপরাশি স্বেচ্ছায় বিলাতি বিস্কুটের টিন ছেলেদের দিয়াছে তিনি দেখিয়াছেন। দেশি বিস্কুট কিনিবার জন্য ছাত্রের সঙ্গে সে স্বদেশী দোকানে গিয়াছে তাহাও দেখিয়াছেন। পুলিশের জেরায় ডাক্তারবাবু স্বীকার করিলেন যে স্বদেশী দোকানে তাহার 200 টাকার শেয়ার আছে এবং তিনি নিজে একজন পাক্কা স্বদেশী। ডাকবাংলোর খানসামা আসিয়া সাক্ষ্য দিল। চাকর সাহেব যে চাপরাশিকে টিন ছুড়িয়া মারিয়াছেন তাহা সে বলিল। সেই টিনে কপাল কাটিয়া জখম হইয়াছে। বাজার হইতে যখন আসে তখন এ জখম ছিল না। পুলিশের জেরায় খানসামা স্বীকার করিল যে উকিলবাবুগণ মাঝে মাঝে তাহার নিকট ভৃত্য পাঠাইয়া মুরগির রোস্ট, কাটলেট প্রভৃতি ফরমাইশ দেন। সন্ধ্যার পর একটু গা ঢাকা হইলেই ভৃত্যগণ আসিয়া সেই সব খাদ্য লইয়া যায়। তাহাতে মাসে মাসে তাহার কিঞ্চিৎ উপার্জন হইয়া থাকে। মোকদ্দমা শেষ হইল। হুকুম হইল সপ্তাহ পরে রায় বাহির হইবে। ইতিমধ্যে দেখা গেল ডেপুটিবাবু 3 দিন ধরাচূড়া বাঁধিয়া ম্যাজিস্ট্রেট সাহেবকে সালাম করিতে গেলেন। লোকে কানাকানি করিতে লাগিল। রায়ের দিন আদালত গৃহ লোকে লোকারণ্য। বিস্তর স্কুলের বালক আসিয়াছে, অন্যান্য লোকও আসিয়াছে। রায় বাহির হইল। আসামিগণ সকলেই দোষী সাব্যস্ত হইয়াছে। প্রত্যেকের 3 মাস করিয়া সশ্রম কারাদণ্ড এবং 50 টাকা করিয়া জরিমানা। রায় শুনিয়া ছেলে দল বন্দে মাতরম বলিয়া চিৎকার করিয়া উঠিল। পুলিশ অনেক কষ্টে গোল থামাইয়া বালকগণকে আদালত গৃহ হইতে অপসৃত করিয়া দিল। আসামি পক্ষের প্রধান উকিল কালীকান্তবাবু রায় চাহিয়া পাঠ করিলেন। বিচারক লিখিয়াছেন, বাদীর সাক্ষীগণের উক্তিতে অনেক স্থলে অনৈক্য দেখা যায় বটে, কিন্তু সে সকল অত্যন্ত ছোট ভুল। উহাতে বরং এই প্রমাণ হয় যে সাক্ষীরা শিখানো নহে। সত্য বটে কোনো কোনো সাক্ষী বলিয়াছে হাঙ্গামার সময় 15-20 জন ছেলে ছিল, আবার কেহ কেহ বলিয়াছে 50-60 জন ছিল, কিন্তু কেহই গণনা করিয়া দেখে নাই। অনুমানে ভুল হওয়া আশ্চর্য নহে। বাদী বলিয়াছে ছেলেরা চর চাপড় মারিয়া তাহার কপাল ক্ষত করিয়াছে, কিন্তু ডাক্তার বলিয়াছেন কোনো কঠিন শানিত দ্রব্যে এই ক্ষত হইয়াছে, চর চাপড়ে হইতে পারে না। ইহার ওপর আসামির উকিল বিশেষ জোর দিয়া বলিয়াছেন যে ঘটনা মিথ্যা। কিন্তু আমার বিবেচনায় ওই সময় বাদী এত ভীত ও বিমূঢ় ছিল যে তাহাতে বালকেরা ঠিক কি প্রকারে আঘাত করিয়াছে তাহা স্মরণ রাখা তাহার পক্ষে অসম্ভব। সাভাই সাক্ষীগণের সমস্ত কথাই যে মিথ্যা তাহাতে কোনো সংশয় নাই। সকলেই তথাকথিত স্বদেশীর দল। উকিল বলিয়াছেন ডাকবাংলোর খানসামা নিরপেক্ষ সাক্ষী, উহার কথা মিথ্যা হইতে পারে না। কিন্তু জেরায় দেখা যাইতেছে খানসামা উকিলবাবুগণের বিশেষ অনুগৃহীত ব্যক্তি। সে 12 মাসের খরিদ্দারকে চটাইয়া আসাম হইতে আগত সাহেবের পক্ষালম্বন করিয়া সত্য বলিতে পারে না ইত্যাদি। উকিলবাবু রায়ের নকল বাহির করিয়া লইয়া জজ সাহেবের নিকট আপিল দায়ের করিয়া জামিনের হুকুম লইলেন। এই সংবাদ শ্রবণ মাত্র বালকগণ ভীষণ রবে বন্দে মাতরম ধ্বনি করিয়া উঠিল। কোথা হইতে একখানা গাড়ি আনিয়া তাহাতে বালকত্রয়কে বসাইয়া খোড়া খুলিয়া নিচেই গাড়ি টানিয়া শহরময় ঘুরিয়া বেড়াইল এবং সমস্বরে কাহিতে লাগিল, ওদের বাঁধন যতই শক্ত হবে মোদের বাঁধন ততই টুটবে। সেদিন ডেপুটিবাবু ক্ষুণ্ণ মনে গৃহে প্রত্যাবর্তন করিলেন। চোর যেন চুরি করিয়া ফিরিল, খুনি যেন খুন করিয়া আসিয়াছে। ডেপুটিবাবুর চক্ষু অবনত, মুখ কালিমাময়। গৃহে আসিয়া দেখিলেন
চারুশীলা মুখখানি বিমর্ষ করিয়া চুপ করিয়া বারান্দার কোণে বসিয়া আছেন। ডেপুটিবাবু বুঝিলেন এ বিমর্ষতার কারণ কি। বস্ত্র পরিবর্তন করিয়া স্ত্রীর নিকট অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিলেন, কি গো, অমন করে বসে কেন? চারুশীলা নিরুত্তর। কি হয়েছে? কিছু না, মাথাটা ধরেছে। মাথা ধরেছে? কখন ধরল? এসো দেখি, রুমালে একটু অরিকলন ভিজিয়ে আমি তোমার মাথায় বেঁধে দিচ্ছি, এখনই সেরে যাবে। চারুশীলা স্বামীর দিকে না চাহিয়া বলিলেন, থাক, দরকার নেই। ভাবগতিক দেখিয়া নগেন্দ্রবাবু সরিয়া গেলেন। দাসী তাহার চা ও জল খাবার আনিয়া দিল। অন্যদিন গৃহিণী এ সময় উপস্থিত থাকিতেন, আজ তিনি অনুপস্থিত। নগেন্দ্রবাবু জল খাবার খাইতে গেলেন, কিন্তু তাহা তার গলা দিয়া নামিতে চাহে না। বুকের ভেতরটা কে যেন পাথর বোঝাই করিয়া দিয়াছে। জলখাবার ফেলিয়া রাখিয়া কেবল চাটুকু নিঃশেষে পান করিলেন। তাহার পর অনেকক্ষণ ধরিয়া ধূমপান করিলেন। শেষে উঠিয়া অপরাধীর মতো আবার স্ত্রীর নিকটে গেলেন। তিনি তখনও সেই রূপভাবেই বসিয়া আছেন। ধীরে ধীরে বলিলেন, মাথাটা একটু সারল? চারুশীলা সংকেতে জানাইলেন সারে নাই। নগেনবাবু তাহার হাতটি ধরিয়া বলিলেন, এসো এসো, উঠে এসো, আজ একটা ভালো খবর আছে। বলবো বলবো মনে করে কত আমোদ করে এলাম, আর তুমি কিনা রাগ করে বসে রইলে। স্বামীর আগ্রহাতিশয্যে চারুশীলা উঠিয়া আসিলেন। নগেনবাবু বলিলেন, আজ সাহেব আমার 50 টাকা বেতন বৃদ্ধির জন্য কমিশনার সাহেবকে অনুরোধপত্র লিখিয়াছেন। এ কথা শুনিয়া চারুশীলার চক্ষুচুকল দিয়া প্রবল বেগে অশ্রু বহিল। নগেনবাবু বলিলেন, ও কি চোখের জল ফেল কেন? বলিয়া এক হাতে স্ত্রীর হাতটি ধরিয়া অন্য হাতে চোখের জল মুছাইতে চেষ্টা করিলেন। চারুশীলা হাত ছাড়াইয়া লইয়া বলিলেন, ওগো, আজ আমাকে মাফ করো, আজ আমার কাছে এসো না, তুমি আমাকে আজ কোনো কথা বলো না। বলিয়া তিনি চলিয়া গেলেন। নগেন্দ্রবাবু বাহিরে বারান্দায় আসিয়া বসিলেন। আরও একবার তামাকের হুকুম করিলেন। ধূমপান করিতে করিতে তাহার মানসিক অশান্তি আরও বর্ধিত হইয়া উঠিল। মনে হইল, যেদিন কর্মে প্রবেশ করিয়াছিলেন সেদিন কি ছিলেন, আর আজ কি হইয়াছেন। আর চারুশীলা তাহার কাছে আসিতে কথা কহিতে বারণ করিয়াছে। আজ তিনি পতিত, আজ তিনি কলঙ্কিত। পবিত্র বিচারাসনে বসিয়া জানিয়া শুনিয়া আজ তিনি অবিচার করিয়া আসিয়াছেন। আজ কি প্রথম? কিসের জন্য? কেবল দগ্ধ উদরের জন্য? বহু বর্ষব্যাপী শিক্ষা সাধনার ফল, ধর্মবুদ্ধি, বিবেক, কর্তব্যনিষ্ঠা শুধু দগ্ধ উদরের জন্য ভাসাইয়া দিয়াছেন। ছি! পূর্বকালে অর্ধশিক্ষিত অশিক্ষিত ডেপুটিরা ঘুষ লইত, তাহাদের মার্জনা ছিল। সুশিক্ষাভিমানী নগেন্দ্রবাবু গভর্নমেন্টের নিকট হইতে পদবৃদ্ধি স্বরূপ ঘুষ লইয়া বিচারাসন কলঙ্কিত করিয়াছেন। তাহার কি মার্জনা আছে? ডেপুটিবাবু এই সকল কথা মনে মনে চিন্তা করিয়া অনুতাপে দগ্ধ হইতে লাগিলেন। শেষে অস্থির হইয়া উঠিয়া পড়িলেন। চাদর লইয়া বেড়াইতে বাহির হইলেন। অন্ধকার অন্ধকার পথ খুঁজিয়া সে পথগুলিতে অনেকক্ষণ বেড়াইলেন। সারা রাত্রি ভালো নিদ্রা হইল না। পরদিন কাছারি বন্ধ ছিল। প্রভাতে উঠিয়া ভৃত্যকে বলিলেন, আজ মফস্বল যাইব। সকালে আহারতি করিয়া প্রস্তুত হইলেন। ইহা শুনিয়া চারুশীলা আসিলেন। স্বামীর মুখবাণে চাহিয়া তাহার মনের অবস্থা তিনি বুঝিতে পারিলেন। বুঝিয়া সতীর মন করুণায় দ্রবীভূত হইল। কাছে আসিয়া বলিলেন, কবে ফিরবে? কাল সকালেই ফিরব। দেরি করো না কিন্তু। কেন, দেরি হলে তোমার আর দুঃখ কি? স্বামীর এই অভিমান বাক্যে চারুশীলার কোমল হৃদয় ব্যথিত হইল।
তিনি স্বামীর পক্ষে মুখ লুকাইয়া নীরবে অশ্রুপাত করিতে লাগিলেন। নগেন্দ্রবাবু বলিলেন, ও কি, তুমি শান্ত হও, এই দেখো এখনই কেউ এসে পড়বে। কিন্তু চারুশীলার দুঃখ দ্বিগুণ বর্ধিত হইল। নগেন্দ্রবাবু বলিলেন, তোমারে দুঃখ আমি আর দেখিতে পারিনি, যা হওয়ার তা হয়ে গেছে, এখন কি করলে তুমি সুখী হও বলো। চারুশীলা স্বামীবক্ষ হইতে মুখ অপসৃত করিয়া বলিল, আমার একটা ভিক্ষা আছে, দেবে? কি বলো না। ও চাকরি ছাড়ো, যে চাকরি রাখবার জন্য অধর্ম করতে হয় সে চাকরিতে তোমার কাজ কি? আমি তোমার 300 টাকা মাইনে চাইনে, আমি এ ধন দৌলত সোনা রূপা কিচ্ছু চাইনে। তুমি যদি মাস্টারি করো, আমায় মাসে 50 টাকা এনে দাও, আমি তাতেই সংসার চালিয়ে নেব। এ কথা শুনিয়া দেবকীবাবু এক মুহূর্ত মাত্র ভাবিয়া বলিলেন, বেশ, তাই হবে। বাহিরে গাড়ি আসিয়া দাঁড়াইয়াছিল। ট্রেনের সময় সন্নিকট। দেবকীবাবু বলিলেন, আচ্ছা তাই হবে বললাম তো, তুমি আর কেঁদো না। বলিয়া পত্নীকে সস্নেহে চুম্বন করিয়া বাহিরে আসিলেন। পরদিন প্রভাতে চাপরাশি টাক লইয়া আসিল। দেবকীবাবু তখনও মফস্বল হইতে ফেরেন নাই। চারুশীলা দেখিলেন কয়েকখানি চিঠির সঙ্গে এক বোঝা সংবাদপত্র। এত সংবাদপত্র কোনোদিন তো আসে না। একখানি খুলিয়া দেখিলেন সন্ধ্যা পত্রিকা। ফরিদ সিংহে ঘটিরাম লীলা নামক একটি প্রবন্ধ রহিয়াছে, তাহার চারিপার্শ্বে লাল কালি রেখাঙ্কিত। ছাত্রদের মোকদ্দমার উল্লেখ করিয়া সন্ধ্যা তাহার নিজস্ব অপভাষায় নগেন্দ্রবাবুকে ভয়ঙ্কর গালি দিয়াছে। সমস্ত প্রবন্ধ পাঠ করিবার ধৈর্য চারুশীলার আর রহিল না। অপর একখানি পত্রিকা খুলিয়া দেখিলেন, তাহাও ওই তারিখের সন্ধ্যা, ওই প্রবন্ধ লাল পেন্সিল দিয়া রেখাঙ্কিত। এইরূপ গণিয়া দেখিলেন ভিন্ন ভিন্ন প্যাকেটে ভিন্ন ভিন্ন ব্যক্তি সেই তারিখের 17খানা সন্ধ্যা কলিকাতা হইতে সকৌতকে নগেন্দ্রবাবুর নামে পাঠাইয়া দিয়াছে। পাছে স্বামীর দৃষ্টিপথে পতিত হয় এই আশঙ্কায় সমস্ত সন্ধ্যাগুলি চারুশীলা লইয়া চলন্ত চুল্লি মধ্যে নিক্ষেপ করিলেন। বেলা 1টার সময় ডেপুটিবাবু ফিরিলেন এবং তাড়াতাড়ি আহারদি করিয়া কাছারি গেলেন। চারুশীলা পুত্রকে বলিলেন, আজ তুই স্কুলে গেলি নে? না, আজ যাব না। কেন, ছুটি আছে নাকি? না, ছুটি নেই, তবে স্কুলে গেলে ছেলেরা আমায়। বলিয়া আর সে বলিতে পারিল না। তার চক্ষু দিয়া টস টস করিয়া জল পড়িতে লাগিল। ইতিমধ্যেই পথে ঘাটে অন্যান্য বালকেরা তাহাকে অপমান করিয়াছে। চারুশীলা বুঝিলেন, বলিলেন, আচ্ছা তবে থাক, আমারও একটু কাজ আছে আজ। দ্বিপ্রহরে গাড়ি ডাকিয়া পুত্রকে সঙ্গে লইয়া তিনি বাহির হইলেন। কালীকান্তবাবু উকিলের বাড়ি গিয়া তাহার স্ত্রীর সহিত সাক্ষাৎ করিলেন। সেদিন সেখানে আরও 2-3টি উকিলের স্ত্রী সমবেত হইয়াছিলেন। চারুশীলাকে দেখিয়া অন্যান্য মহিলারা কোনো কথা বলিলেন না, মুখ ভার করিয়া রহিলেন। কালীকান্তবাবুর স্ত্রী তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইলেন, কিন্তু সে অভ্যর্থনা পূর্বপারের মতো সাদর নহে। চারুশীলা বসিয়া অন্যান্য কথার পর ছেলেদের মোকদ্দমার কথা তুলিলেন। একটি মহিলা বলিল, ওটা বড়ই দুঃখের বিষয় হয়েছে। কালীকান্তবাবু স্ত্রী বলিলেন, অ্যাপিলে বোধ হয় টিকিবে না, ওরা বলছিলেন আর কি। একজন বলিলেন, তবে যদি স্বদেশী মোকদ্দমা বলিয়া সাহেবেরা অবিচার করে। চারুশীলা জিজ্ঞাসা করিলেন, আপিলের দিন কবে হয়েছে জানেন? কবে ঠিক বলতে পারি না, তবে শীঘ্রই হবে। ছেলেরা কলকাতা থেকে কোনো ভালো ব্যারিস্টার নিয়ে আসুক। সে তো অনেক টাকা খরচ, ছেলেরা কোথায় পাবে? এরাই করবেন এখন। চারুশীলা অবনত মস্তকে বলিল, টাকা আমি দেব। এ কথায় সকলে একটু বিস্মিত হইলেন। কালীকান্তবাবুর স্ত্রী বলিলেন,
আপনি দেবেন কেন? চারুশীলার মনে যাহা ছিল মুখে তাহা ব্যক্ত করিলেন না, করিলে তাহা প্রতিনিন্দার মতো শোনায়। কিন্তু তাহার চক্ষু দুইটি একেবারে জলপূর্ণ হইয়া আসিল। বলিলেন, আপনারা এই মোকদ্দমায় ছেলেদের সাহায্যের জন্য কত টাকা ব্যয়, কত ত্যাগ স্বীকার করিয়াছেন। আমি কি এর জন্য কিচ্ছু ত্যাগ স্বীকার করিবার অধিকারী নই? আমি একজোড়া পালা আর একজোড়া অনন্ত এনেছি। বেচলে 1000 টাকার উপর হবে। ওই টাকা দিয়ে কলকাতা থেকে ছেলেদের আপিলের দিন কোনো ভালো ব্যারিস্টার আনাবার বন্দোবস্ত করুন। আমার মনে একটু শান্তি যাতে পাই তার উপায় করুন দয়া করে। ইহা বলিতে বলিতে চারুশীলার কণ্ঠ বাহিয়া অশ্রু বহিল। কালীকান্তবাবু স্ত্রী গহনাগুলি লইলেন, বলিলেন, আচ্ছা, উনি বাড়ি আসুন, ওকে বলবো। এই ঘটনার পর অন্যান্য মহিলাগণের মনও দ্রবীভূত হইল। তাহারা তখন চারুশীলার সঙ্গে হাসি মুখে আলাপ করিতে লাগিলেন। ছেলেদের আপিল শেষ হইয়া গিয়াছে। কলিকাতা হইতে বড় ব্যারিস্টার আনা হইয়াছিল, কিন্তু কিছুই হইল না। জজ সাহেব আপিল ডিসমিস করিলেন। ছেলেরা জেলে গিয়াছে। হাইকোর্টে মোশনের বন্দোবস্ত হইয়াছে। এদিকে নগেন্দ্রবাবুর স্ত্রী যে গহনা বিক্রয় করিয়া ছেলেদের সাহায্য করিয়াছেন তাহা শহরময় রাষ্ট্র হইয়া গিয়াছে। ম্যাজিস্ট্রেট সাহেবের কানেও এ কথা উঠিয়াছে। শুনিয়া অবধি তিনি নগেন্দ্রবাবুর ওপর বড় কঠোর আচরণ করিতেছেন। ইতিমধ্যে একদিন কার্যোপলক্ষে সাহেব খাস কামরায় নগেন্দ্রবাবুকে তলব করিয়াছিলেন। পূর্ববারের মতো তাহাকে বসিতে অনুরোধ করেন নাই। আমলার মতো দাঁড়াইয়া থাকিয়া এবার সাহেবকে কাজ বুঝাইতে হইয়াছিল। কয়েকদিন পর নগেন্দ্রবাবুর একটা রায় জজ সাহেব উল্টাইয়া দিলেন। এই উপলক্ষে নগেন্দ্রবাবুর দোষ না থাকিলেও কার্ছে ফুল ধরিয়া আমলাগণের সমক্ষেই নগেন্দ্রবাবুকে সাহেব অভদ্রভাবে কটূক্তি করিলেন। নগেন্দ্রবাবু কর্মত্যাগ করিবার জন্য প্রস্তুতি হইয়াছেন। কলিকাতায় গিয়া আইন পরীক্ষা দিয়া ওকালতি করিবেন। মাঝে মাঝে স্বামী স্ত্রীতে এ বিষয়ে জল্পনা কল্পনা হইয়া থাকে। মাস খানেকের মধ্যেই কর্মত্যাগ করিবেন, ইহাই আপাতত স্থির হইয়াছে। জজ সাহেব কর্তৃক ছেলেদের আপিল ডিসমিসের 2-1 দিন পরে ম্যাজিস্ট্রেট সাহেব তাহাকে কুঠিতে ডাকাইয়া পাঠাইলেন। পূর্বে শতপ্রবৃত্ত হইয়া মাঝে মাঝে তিনি ম্যাজিস্ট্রেট সাহেবকে সেলাম করিতে যাইতেন, ইদানিং আর যান নাই। সেদিন প্রভাতে পোশাক পরিয়া কারি করিয়া নগেন্দ্রবাবু সাহেবের কুঠিতে উপস্থিত হইলেন। নিজ কার্ড পাঠাইয়া দিলেন। ম্যাজিস্ট্রেট সাহেবের রীতি ছিল, হাকিম কিংবা বড় জমিদার আসিলে অফিস কামরায় তাহাদিগকে অপেক্ষা করাইতেন। চুনোপুটি দরের লোকজন আসিলে তাহাদিগকে বারান্দায় বেঞ্চে বসিয়া থাকিতে হইত। আজ চাপরাশি ফিরিয়া তাহাকে অফিস কামরায় না লইয়া গিয়া সেই বেঞ্চিতে বসিতে অনুরোধ করিল। সেখানে কয়েকজন চুনোপুটি পূর্ব হইতেই বসিয়াছিল। তাহাদের সহিত এক আসনে না বসিয়া নগেন্দ্রবাবু পায়চারি করিয়া বেড়াইতে লাগিলেন। বুঝিলেন সাহেব তাহাকে ইচ্ছা করিয়া অপমান করিতেছে। কিয়ৎক্ষণ বেড়াইবার পর ভিতর হইতে একজন চাপরাশি ছুটিয়া বাহির হইয়া বলিল, বাবু, জুতা কা আওয়াজ মত कीजिए, साहेब गुस्सा होता है, अब बेंच पर बैठिए। দন্তে ওষ্ঠদংশন করিয়া নগেন্দ্রবাবু বেঞ্চে উপবেশন করিলেন। চুনোপুটিগণ তাহাকে দেখিয়া সসম্ভ্রমে একটু সরিয়া বসিল। ইতিমধ্যে আরও 2 জন আসিয়া বেঞ্চে বসিল। নগেন্দ্রবাবু রুমাল বাহির করিয়া মুহুর্মুহু কপালের ঘাম মুছিতে লাগিলেন। ক্রোধে তাহার কণ্ঠরোধ হইয়া আসিতে লাগিল। ক্রমে সাহেব ছোট হাজরি সারিয়া অফিস কামরায় আসিলেন। প্রথমে ডাকিয়া পাঠাইলেন, না, নগেন্দ্রবাবুকে নয়। যাহারা নগেন্দ্রবাবুর পূর্বে আসিয়াছিলেন তাহাদের একে একে ডাক পড়িল। যাহারা পরে আসিয়াছিলেন তাহাদেরও ডাক পড়িল। শেষে নগেন্দ্রবাবু একা বেঞ্চে অধিষ্ঠান করিতে লাগিলেন।
এই সময়টা তাহার যে কিরূপভাবে কাটিয়াছিল তাহা তিনিই জানেন, আর তাহার ইষ্টদেবতাই জানেন। এই সময়ের মধ্যেই নগেন্দ্রবাবু দন্তে দন্ত দৃঢ়বদ্ধ করিয়া প্রতিজ্ঞা করিলেন কর্ম পরিত্যাগ করিবেন, 1 মাস পরে নহে, অদ্যই। অবশেষে নগেন্দ্রবাবুর ডাক পড়িল। তিনি ক্রোধে মাতালের মতো টলিতে টলিতে সাহেবের কামরায় প্রবেশ করিলেন। অন্যদিনের মতো সাহেব আজ উঠিয়া দাঁড়াইয়া তাহার সহিত করমর্দন করিলেন না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাবু। বাবু। অন্যদিন হইলে সাহেব বলিতেন নগেন্দ্রবাবু। সাহেব বিলক্ষণ জানিতেন শুধু বাবু বলিয়া সম্ভাষিত হইলে পদস্থ বাঙালি অপমান বোধ করে। নগেন্দ্রবাবু ইহাও লক্ষ্য করিলেন, কিন্তু তাহার মন কর্তব্য স্থির করিয়া লইয়াছিল। এই আঘাতে নূতন কোনো বেদনা অনুভব করিল না। সাহেব চুরুট মুখে করিয়া বলিলেন, শহরে এখন স্বদেশীর অবস্থা কিরূপ? নগেন্দ্রবাবু বলিলেন, ভালোই। শুনিয়া সুখী হইলাম। ইহা বিস্কিট মোকদ্দমার কঠিন শাস্তির সুফল। নগেন্দ্রবাবু মনে মনে একটু হাসিলেন, বলিলেন, আপনি বোধহয় আমার কথাটা ভুল বুঝিলেন। ভালো অর্থাৎ স্বদেশীর পক্ষে ভালো, গভর্নমেন্টের পক্ষে না। সেই মোকদ্দমার পর হইতে লোকের স্বদেশীপণ দৃঢ়তর হইয়াছে। সাহেব যেন একটু আশ্চর্য হইয়া নগেন্দ্রবাবুর মুখপানে চাহিলেন, বলিলেন, তবে ভালোই কেন বলিলেন? আপনি কি একজন স্বদেশী নাকি? নগেন্দ্রবাবু গর্বিতভাবে বলিলেন, স্বদেশী আন্দোলন হইয়া অবধি 1 পয়সার বিলাতি দ্রব্যও আমার গৃহে আসে নাই। সাহেবের মুখ ও কর্ণ ক্রোধে লাল হইয়া উঠিল। তিনি জানিতেন যে অনেক সরকারি কর্মচারী লুকাইয়া লুকাইয়া স্বদেশীয়তা রক্ষা করে, কিন্তু সাহেবের সাক্ষাতে এমন করিয়া তর্প কেহ করে না। তিনি বুঝিলেন যে এই ঔদ্ধত্য প্রকাশ করিয়া নগেন্দ্রবাবু সত্যপ্রাপ্ত অপমানের প্রতিশোধ লইতেছেন। সুবুদ্ধি উড়ায় হেসে এই নীতির অনুসরণ করিয়া সাহেব বলিলেন, হ্যাঁ, আমি শুনিয়াছি বাঙালি মহিলারা স্বদেশী বিষয়ে পুরুষগণের অপেক্ষাও দৃঢ়তর। বলিয়া সাহেব একটু হাসির ভান করিলেন। একটু পরেই বলিলেন, বাই দ্য ওয়ে, শুনিলাম নাকি আপনার স্ত্রী ওই মোকদ্দমার আপিলে 1000 টাকা দিয়ে ছেলেদের সাহায্য করিয়াছেন। ইহা কি সত্য নাকি? হ্যাঁ, সত্য। হাইকোর্টে মোশন হইবে, তাহার খরচ বহন করিতেও আমার স্ত্রী প্রস্তুত হইয়াছেন। সাহেব নিজেও স্থৈর্য আর রক্ষা করিতে পারিলেন না। আবার তাহার মুখ রক্তবর্ণ হইল। বলিলেন, এটা কি গভর্নমেন্টের বিরুদ্ধাচরণ নয়? নগেন্দ্রবাবু অত্যন্ত গম্ভীর হইয়া বলিলেন, সম্ভবত, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমার স্ত্রী গভর্নমেন্টের চাকর নহেন। ক্রোধের সহিত বিস্ময়ের ভাবু সাহেবের মনে আধিপত্য করিতে লাগিল। তিনি এত দিন চাকরি করিতেছেন, এ প্রকার তেজের কথা তো বাঙালির মুখে অদ্যাবধি শুনেন নাই। সাহেব বুঝিলেন আজ নগেন্দ্রবাবু তাহাকে অপমান করিবার জন্য বদ্ধপরিকর হইয়াছেন। আচ্ছা, তাহার অমোঘ ঔষধ সাহেবের কাছে আছে, তাহা প্রয়োগ করিলে চাকুরিগত প্রাণ বাঙালি এখনই নতজানু হইয়া ক্ষমা ভিক্ষা করিবে। এই ভাবিয়া তিনি বলিলেন, সে যা হোক, আজ যে জন্য আপনাকে ডাকিয়াছি তাহাই বলি। সম্প্রতি আপনার কাজকর্মে অত্যন্ত শিথিলতা দেখা যাইতেছে। আপনি যদি এখনই সাবধান না হন, তবে আপনার বেতন বৃদ্ধির অনুরোধপত্র আমাকে তো প্রত্যাহার করিতে হইবে। হয়তো আপনাকে ডিগ্রেড করিতেও বাধ্য হইতে পারি। এই কথা বলিয়া সাহেব নগেন্দ্রবাবুর মুখের পানে সাগ্রহে দৃষ্টিপাত করিলেন। দেখিলেন ঔষধ ধরিল কিনা। বাবুর মুখ নিশ্চয় ভয়ে বিবর্ণ হইয়া যাইবে এবং তিনি ক্ষমা প্রাপ্তির জন্য আকুল হইয়া উঠিবেন। কিন্তু তাহা হইল না। নগেন্দ্রবাবুর মুখে অল্পে অল্পে একটু ঘৃণা মিশ্রিত হাস্যরেখা ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, তাহা স্বচ্ছন্দে আপনি করিতে পারেন, কারণ উহাতে আমার কোনো ক্ষতিই হইবে না। সাহেব অধিকতর আশ্চর্য হইয়া বলিলেন, তাহার অর্থ কি আমি জানতে পারি? আমি স্থির করিয়াছি
কর্ম হইতে অবসর গ্রহণ করিব। অদ্যই অফিসে আমার কর্মত্যাগপত্র আপনার হস্তগত হইবে। আমাকে মাসান্তে যাতে বিদায় দিতে পারেন, বিলম্ব না হয়, অনুগ্রহপূর্বক সে চেষ্টা করিলে আমি অত্যন্ত বাধিত হইব। শুনিয়া সাহেব যেন আকাশ থেকে পড়িলেন। বাঙালি বাঙালি হইয়া এত বড় চাকরিটা এক কথায় ছাড়িতে উদ্যত হইয়াছে। নগেন্দ্রবাবু পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিলেন, দেখিয়া দণ্ডায়মান হইয়া বলিলেন, আমি আর আপনার সময় নষ্ট করিব না, গুড মর্নিং। সাহেব অন্যমনস্ক হইয়া দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, গুড মর্নিং। 1 মাস কাটিল। আজ নগেন্দ্রবাবুর চাকরির শেষ দিন। বিকালবেলা দেখা গেল তাহার ইজলাসের বাহিরে বহু সংখ্যক স্কুলের বালক সমবেত হইয়াছে। অনেকের হাতেই বন্দে মাতরম ধ্বজা। তিনি বাহির হইবা মাত্র বালকেরা তাহাকে পুষ্পমাল্যে বিভূষিত করিল। একখানা ফেটন গাড়ি আনিয়াছিল, তাহাতে নগেন্দ্রবাবুকে আরোহণ করিতে অনুরোধ করিল। কিন্তু নগেন্দ্রবাবু সম্মত হইলেন না। বালকেরা জিদ করিতে লাগিল, বলিল ঘোড়া খুলিয়া আজ তাহাকে তাহারা টানিয়া লইয়া যাইবে। পথ দিয়া একজন গ্রাম্য ও একজন নাগরিক নিরক্ষর লোক যাইতেছিল। ব্যাপারখানি বুঝিতে না পারিয়া গ্রাম্য ব্যক্তি জিজ্ঞাসা করিল, এ কি বাহে, বাবু সাথী নাকি? নাগরিক ব্যক্তি উত্তর করিল, আমার মনে হয় বাবু জেল হইয়াছিল, আজ খালাস হইছে। আজকাল দেখি বাবুদের জেল থেকে খালাস হইলে এরকমটা হয়। এদিকে বালকেরা নগেন্দ্রবাবুকে টানিবার জন্য বিস্তর পিড়াপিড়ি করিল, কিন্তু নগেন্দ্রবাবু কিছুতেই রাজি হইলেন না। অন্য দিনের মতোই পদব্রজে গৃহে প্রত্যাবর্তন করিলেন। 2 মাসব্যাপী বিচ্ছেদের পরে আজ স্বামী স্ত্রীর মধ্যে পুনর্মিলন সংঘটিত হইল। ব্যাস, আমার আজকের গল্পের রীতি এখানেই। জানেন, আমার একটা কথা মনে হয়, আমরা কেউই বোধ হয় পুরোপুরি ভালো মানুষ নই। আমাদের সকলের মধ্যেই দেবতা ও দানবের সহাবস্থান। জীবনে একটিও অন্যায় করিনি, কাউকে কষ্ট দিইনি, এ কথা জোর গলায় বোধ হয় কেউই বলতে পারবে না। আমাদের কাজ খালি দানবকে ঘুম পাড়িয়ে রেখে দেবতাকে জাগিয়ে রাখা, আর এই কাজটাই করে আমাদের বিবেক। আমরা যারা নিজেদের মনের মস্তিষ্কের দরজা বিবেকের কাছে খুলে রেখেছি, হয়তো চেষ্টা করলে একটা ভালো মানুষের অন্তত কাছাকাছি কিছু একটা হয়ে দাঁড়াতে পারবো, কারণ বিবেক ভুল শোধরাতে শেখাবে আমাদের। খালি এই বিবেকের ঘরের দরজাটা বন্ধ করা চলবে না, আর তার সদুপদেশ পালন করার সাহসটাও আমাদেরকে দেখাতে হবে। যাক, এবার আমায় বিদায় দিন। খুব শিগগিরই ফিরে আসবো আবার নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।